চট্টগ্রাম জেলা এবং বিভাগীয় প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আজকে যে অনুষ্ঠান, সেখানে উপস্থিত প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য মহোদয়গণ, বাংলাদেশের জনসমাজ, যাকে আমরা সিভিল সোসাইটি বলে উল্লেখ করি, তার প্রতিনিধিবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট বিভাগীয় কমিশনার এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ। চট্টগ্রামের ইতিহাস দীর্ঘ এবং চট্টগ্রাম সবসময় বীর চট্টলা বলে পরিচিত। তার কারণ হচ্ছে ব্রিটিশ আমলে স্বৈর শাসনের বিরুদ্ধে এবং উপনিবেশবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামের সূতিকাগার ছিল চট্টগ্রাম। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ঘোষণা এসেছিল চট্টগ্রাম থেকে। এইখানেই প্রতিরোধ তৈরি হয়েছিল, যে প্রতিরোধের চূড়ান্ত রূপ হিসেবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। 1990 সালের আন্দোলনে চট্টগ্রাম ভূমিকা পালন করেছে। 2024 সালের আন্দোলনে ওয়াসিম প্রাণ দিয়েছেন এখানে আরো অনেকের সঙ্গে। সে কারণে চট্টগ্রামের ইতিহাস হচ্ছে গণতন্ত্রের সংগ্রামে এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াইয়ের অগ্রণী ভূমিকা পালন করা। এই ইতিহাসের কথা আমি উল্লেখ করলাম এই কারণে যে আমরা আসলে একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি এবং ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভূমিকা আছে, যে ভূমিকা পালন করার জন্য আমরা প্রস্তুত কিনা সে বিষয়ে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার, পরস্পরের সঙ্গে মুখোমুখি হওয়া দরকার এবং সিদ্ধান্ত নেওয়া দরকার। আপনারা যারা এখানে আছেন প্রজাতন্ত্রের কর্মচারী, আমি তাদের প্রথমেই যে কথা উল্লেখ করব, যে কথা স্মরণ করিয়ে দেব, সেটি হচ্ছে বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধানের 21 অনুচ্ছেদের কথা আপনাদের স্মরণ করিয়ে দেব। এই কারণে আমি স্মরণ করিয়ে দেব যে সংবিধানের 21 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের কিছু দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে। প্রজাতন্ত্রের যারা কর্মচারী, কর্মকর্তা, তাদের দায়িত্ব হচ্ছে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। আমি 21 অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দেব, কেন আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা একই সঙ্গে নাগরিক, এবং নাগরিক হিসেবেও আপনাদের যে সমস্ত দায়িত্ব সংবিধানের ওই অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধান আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। এগুলো সংবিধানে লেখা আছে, কিন্তু এর বাইরেও কতগুলি দায়িত্ব আছে নাগরিক হিসেবে আপনাদের। আপনার, আমার, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব আছে এবং সেই দায়িত্বের বিষয়টাই আসলে আলোচনা করার জন্য, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে একসঙ্গে বসে দাঁড়িয়ে আমরা সকলে যেন স্মরণ করি, সেই কারণেই আজকে আমাদের এইখানকার উপস্থিতি। আপনাদের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন আছে, আমি সেগুলি দেখবার চেষ্টা করছি এবং সরাসরি প্রশ্নের উত্তর না হলেও আমি আমার বক্তব্যে সেগুলি সুস্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করব। নাগরিক হিসেবে দায়িত্ব, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্বের বাইরে কি দায়িত্ব আছে আমাদের? প্রকৃতপক্ষে নাগরিক হিসেবেই দুটো দায়িত্ব আছে। আজকের বাংলাদেশে 2026 সালের বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের দুটি দায়িত্ব আছে।
সে দুটো দায়িত্ব কি? প্রথম প্রশ্ন করা আমরা এখানে এসেছি কিভাবে। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে ইতিহাসের মাইলরেখানে আমরা পৌঁছেছি, সেটা কিভাবে পৌঁছেছি? 2009 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, তার বিরুদ্ধে যারা সংগ্রাম করেছেন, প্রাণ দিয়েছেন, জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যে মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যে বোন তার ভাইয়ের জন্য এখনো অপেক্ষা করেন যে গুম হবার পরে তিনি ফিরে আসেন নাই, যারা আজকেও আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন 2024 সালের জুলাই আগস্ট মাস থেকে, তারা আসলে আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছেন। আমরা যারা জীবিত আছি, আমরা যারা প্রজাতন্ত্রের দায়িত্বে আছি, নাগরিকের দায়িত্বে আছি, নাগরিক হিসেবে আছি, তাদের উপর একটা সুস্পষ্ট দায়িত্ব তারা অর্পণ করেছেন। এটা আমাদের মনে রাখতে হবে যে আজকে এইখানে আমি আপনি এখানে সমবেত হতে পারতাম না যদি না তারা প্রাণ দিতেন, যদি না তারা নির্যাতিত হতেন, যদি না তারা সমস্ত কিছুর বিরুদ্ধে প্রাণ বাজি লিখে লড়াই করতেন। সে দায়িত্বটা কি? সেই দায়িত্বটা হচ্ছে এটা নিশ্চিত করা যে 2009 থেকে 24 সাল পর্যন্ত বাংলাদেশে যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেইটা যেন ফিরে আসার পথ আমরা রুদ্ধ করতে পারি। আমাদের যতটুকু ক্ষমতা আছে, যে যেভাবে পারি সেটা করা দরকার। এইটা হচ্ছে নাগরিক হিসেবে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব। আরেকটা দায়িত্ব হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ। এই বাংলাদেশের 1/3 জনগণ, 1/3 মানুষ 37 বছরের নিচে। তারা বাংলাদেশের গড় আয়ুর যদি হিসাব করেন, বাংলাদেশের এখন গড় বয়স এবং গড় আয়ুর হিসাব করলে এরা অন্তত পক্ষে বাংলাদেশে 40 বছরের বেশি সময় এরা বাঁচবেন। আগামী 40 বছর বাংলাদেশ কিভাবে চলবে, আজকে আমার এবং আপনার দায়িত্ব হচ্ছে সেটা নির্ধারণ করে সেই পথ নির্দেশ দেয়া। সেই জন্যই আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা বাধ্য হয়ে কেউ প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হন নাই, আপনারা স্বেচ্ছায় হয়েছেন। যারা বিসিএস পরীক্ষা দিয়ে যুক্ত হয়েছেন, তারা বিসিএস ফর্ম ফিল আপ করেছেন, প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন, অপেক্ষা করেছেন। কি কারণে? আপনারা চেষ্টা করেছেন, ভেবেছেন, ইচ্ছা করেছেন, আগ্রহ করেছেন যে আপনারা কোনো না কোনোভাবে সংবিধানের 21 অনুচ্ছেদে যা বলা আছে জনগণকে সেবা করতে পারবেন। কিন্তু যদি প্রশাসনের উপর সবসময় রাজনৈতিক দলীয় প্রভাব থাকে, তাহলে আপনাদের পক্ষে সেটা করা সম্ভব কি সম্ভব না, সেটা আর যাই হোক অন্তত পক্ষে গত 16 বছরে বুঝতে পেরেছেন। আপনারা কি চান সেটাই অব্যাহত থাকুক? বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত, আপনারা জানেন, দেখেছেন, অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করেছেন যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এটা শুধুমাত্র গত 16 বছরের ইতিহাস নয়। আমরা দেখেছি 1971 সালের পরে বাংলাদেশের সংবিধান যখন প্রণীত হয় 72 সালে, বলা হয়েছিল বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা যায় নাই। আপনারা কি চান সেটাই অব্যাহত থাকুক? যদি সেটা না হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কে কিভাবে এই পরিবর্তনের অংশীদার হব। সেই সুযোগ আপনাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছে, নাগরিক হিসেবে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। কেউ কেউ প্রশ্ন করছেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করতে পারি কি পারি না? আপনারা পারেন, আবারও বলি আপনারা পারেন। তার কারণ হচ্ছে দুটো।
একটি হচ্ছে সিম্পল আইনি কারণে আপনারা পারেন। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে, সাবেক বিচারপতিদের সঙ্গে, যারা সংবিধান নিয়ে আদালতে লড়াই যুদ্ধ করেন সেই আইনজীবীদের সঙ্গে, একাডেমিক্সদের সাথে আমরা একত্রে ডেকে জিজ্ঞাসা করেছি এটা সম্ভব কি সম্ভব নয়। তারা আনইকুইভ্যালি ইউনানিমাসলি বলেছেন পারেন। বাংলাদেশে 2026 সালে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশের সংবিধান যে আদেশের অধীনে এই গণভোট হচ্ছে, যে অধ্যাদেশের অধীনে এই গণভোট হচ্ছে, যে আরপিওর মধ্য দিয়ে এই গণভোট হচ্ছে বা এই গণভোটের সময় যে আরপিও বহাল আছে, সেখানে কোথাও প্রজাতন্ত্রের কর্মচারীদের প্রচারের ক্ষেত্রে কোনো রকম বাধা নেই। এটা হচ্ছে আমাদের আইনজীবীরা বলছেন, সাবেক বিচারপতি যারা দায়িত্ব পালন করেছেন তারা বলছেন। ফলে যারাই এটা বলার চেষ্টা করছেন যে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা পারেন না, তারা হয় বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন অথবা তারা ভিন্ন উদ্দেশ্যে কথাটা বলছেন। এই ভিন্ন উদ্দেশ্যের দ্বিতীয় জায়গাটা বলি। দ্বিতীয় কারণে আপনারা পারেন, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে, সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটাকে যারা তত্ত্বাবধায়ক সরকার বলে বিবেচনা করেন, তারা আসলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিটটাই ধরতে পারেন নাই। তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু বাংলাদেশের সংবিধানে নাই, অন্তর্বর্তী সরকার বলে বাংলাদেশের সংবিধানে কিছু নাই। তারপরেও তাহলে এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার কারণটা কি? কারণটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রথম দিন থেকে তারা বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন, তিনটা এজেন্ডা, তিনটা ম্যান্ডেট নিয়ে তারা কাজ করছেন। আজকে যারা প্রশ্ন তোলেন তারা সেদিন কিন্তু প্রশ্ন তোলেন নাই। তিনটা ম্যান্ডেট, সংস্কার, বিচার এবং নির্বাচন, তাই তো? আমার ভুল হলে সে ঠিক করে দেবেন আমাকে। সুস্পষ্টভাবে বলা হয়েছে সংস্কার, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের বিচারের ব্যবস্থা করা, এবং নির্বাচন অনুষ্ঠান, সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন সরকার করেন না, সরকার অনুকূল পরিবেশ তৈরি করেন। আপনারা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মে যুক্ত আছেন তারা তাতে দায়িত্ব পালন করেন, কিন্তু নির্বাচন করে নির্বাচন কমিশন। সরকার তার যতটুকু করার করে নির্বাচন কমিশনকে দিয়েছে, এখন নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করছে। তার একটা ম্যান্ডেটের ফুলফিলমেন্টের জন্যই 12ই ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্যান্ডেটটা ছিল কি? সেটা হচ্ছে বিচার। বিচার তো সরকার করেন না, বিচার করে আদালত। সরকার কি করবে তাহলে? এই ম্যান্ডেট দিয়ে সরকার কি করবে? ম্যান্ডেট দিয়ে এমন অনুকূল পরিস্থিতি তৈরি করবে যাতে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিচারের সম্মুখীন হয় এবং আদালত তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার সম্পাদন করবেন। সরকার তাতে প্রভাব বিস্তার করবে না, কেবলমাত্র অনুকূল পরিবেশ তৈরি করবে। সেটা সরকার করেছেন। বিচার অব্যাহত আছে। সংস্কারের প্রশ্নটাই হচ্ছে আসল প্রশ্ন। সংস্কারের প্রশ্নটা হচ্ছে আসল প্রশ্ন এই কারণে যে গত 16 বছরের, অর্থাৎ 2009 থেকে 24 সাল পর্যন্ত যেটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে হয় আপনারা বাধ্য হয়েছেন, কেউ কেউ ইচ্ছায়, কেউ কেউ অনিচ্ছায়, এমন সব কার্যক্রমে আপনাদেরকে যুক্ত করা হয়েছে যেগুলো জনগণের স্বার্থের বিরোধী। একটু অপ্রীতিকর শোনালেও আমি কতগুলো বলছি,
আমার আগেও একজন বলে গেছেন, প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা যদি এই থাকে, প্রতিষ্ঠান যদি স্বাধীন না হয়, তাহলে আপনি কোনো অবস্থাতেই এটা আশা করতে পারেন না যে আপনি প্রভাবমুক্ত অবস্থায় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নির্বাচন কমিশনের কথাই খেয়াল করুন। বাংলাদেশের সংবিধান বলে যে নির্বাচন কমিশনের নিয়োগ দেন রাষ্ট্রপতি, প্রকৃতপক্ষে নির্বাচন কমিশনের নিয়োগ দেন প্রধানমন্ত্রী। কারণ সংবিধানের 48(3) ধারা স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি দুটি বিষয় ছাড়া আর সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে বাধ্য। এই এক্সেপশন, যে দুটো এক্সেপশন, এটা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, যে দুটো এক্সেপশন, তার একটা হচ্ছে প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট, আরেকটা হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ। তাহলে নির্বাচন কমিশন নিয়োগ করে কে? এটা বললে তো হবে না যে এটা রাষ্ট্রপতি নিয়োগ করেন, এটা প্রধানমন্ত্রী নিয়োগ করেন। 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এই দেশে, 24 সালে তারই ধারাবাহিকতায় পরিবর্তন ঘটেছে। কিন্তু কোটা ব্যবস্থার মূল জায়গাটা, ঝামেলাটা কোথায়? একদিকে এটা রাজনৈতিক ব্যাপার, অন্যদিকে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশন স্বাধীন থাকেনি। অ্যান্টি করাপশন কমিশন বা দুদক, দুর্নীতি দমন কমিশন, কার্যত বিরোধীদের দমন কমিশনে পরিণত হয়েছে। আপনাদেরকে বাধ্য করা হয়েছে পরিস্থিতির কারণে। এইগুলি বদলাবার উপায় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সেই জায়গায় আপনি যদি বলেন যে সরকার ম্যান্ডেট নিয়ে আসলো সংস্কার করার, 11টা কমিশন তৈরি করলো এবং সুস্পষ্টভাবে বলল যে আমি এই সংস্কারগুলি করতে চাই, সেই জন্য কমিশনের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হওয়ার পরে সরকার যদি বলে যে এটার সঙ্গে আমি আর নাই, আপনার যা ইচ্ছা তা যা মনে হয় করেন, সেইটা কি 2024 সালের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে কোনোভাবে যায়? যে সরকার রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই যে জুলাই জাতীয় সনদ এবং তার ভিত্তিতে যে 4টি বিষয়কে কেন্দ্র করে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, এইগুলো তো এই সরকারের এজেন্ডা নয়। এই সরকার তো বলছে না যে আপনারা এই গণভোটে এটা পাশ করে দেন, আমরা এটা বাস্তবায়ন করব। ইউনূস সরকার এগুলির কিছুই বাস্তবায়ন করার দায়িত্ব নিচ্ছেন না। কি কারণে? কারণ হচ্ছে এই জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে 9 মাস ধরে, 30টির বেশি রাজনৈতিক দলের সাথে প্রকাশ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে। ফলে এই এজেন্ডা 30টি দলের এজেন্ডা, রাষ্ট্রের এজেন্ডা, শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের এজেন্ডা নয়। তো যে এজেন্ডা রাষ্ট্র সংস্কারে, যেই এজেন্ডায় 30টি দল একত্রিত হচ্ছে, যেই এজেন্ডা তৈরি হচ্ছে রক্তের মধ্য দিয়ে, সেই এজেন্ডার তৈরি হওয়ার পরে জনগণের সম্মতি চাইবার সময় কেন বলা হচ্ছে যে না, এই ব্যাপারে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছু করতে পারবেন না? জনগণের সেবা করার কাজটা তাহলে কে করবে? কে বলবে যে আসলে রাষ্ট্র পরিবর্তনের জন্য এই এজেন্ডা বাস্তবায়ন করা দরকার? আমি উদাহরণ দিয়ে বলতে পারি, আপনাদের সামনে যে লিফলেট আছে সেইখানে আপনারা জুলাই জাতীয় সনদ আপনাদের কাছে পৌঁছে দেওয়া হলে আপনারা দেখবেন কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ জীবনে 10 বছরের বেশি হবে না, এইটা আপনি বলতে পারবেন না লোকজনের কাছে? কেন পারবেন না? 30টি রাজনৈতিক দল যদি একমত হতে পারে বাংলাদেশে, তাহলে সেই এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব জনগণের কাছে উপস্থাপনে সরকারকে কেন দ্বিধান্বিত হতে হবে? শুধু তাই নয়, আপনি খেয়াল করে দেখুন, আমাদের প্রশ্নটা হচ্ছে খুব সহজ। এই দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার একটা বড় রকমের ব্যত্যয় বা বড় রকমের দুর্বলতা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রীকরণ। প্রধানমন্ত্রীর হাতে
অভাবনীয় রকম ক্ষমতা পুঞ্জীভূত হয়েছে। প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেন, প্রধানমন্ত্রী দলের প্রধান, প্রধানমন্ত্রী সংসদের প্রধান। এত ক্ষমতার পরিণতি কি হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। সেই কারণেই বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেয়া হবে। রাজনৈতিক দলগুলো একমত হচ্ছেন। আমরা বলেছি রাজনৈতিক দলগুলো অধিকাংশ একমত হয়েছেন। প্রকৃতপক্ষে এই বিষয়ে সকলেই একমত হয়েছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা হবে। কেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা হবে? একজন প্রশ্ন করেছেন এটা অর্থের অপচয় ঘটবে কিনা। অর্থের অপচয় ঘটার অর্থ যদি এই হয় যে আমরা গণতন্ত্র এবং জবাবদিহিতার ব্যবস্থাগুলো সম্পূর্ণ তুলে দেব, কারণ হচ্ছে তাতে করে অর্থের অপচয় হবে, তা নয়। উচ্চকক্ষ প্রতিষ্ঠার তিনটা উদ্দেশ্য আছে। প্রস্তাবিত উচ্চকক্ষ প্রতিষ্ঠার তিনটি উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে ব্যবস্থাটা অনুসরণ করা হয়, 17টি সংশোধনী হয়েছে, তার অধিকাংশ সংশোধনীর কারণ কতটা জাতীয় এটা নিয়ে আপনারা প্রশ্ন করতেই পারেন। তদুপরি কেবলমাত্র 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধিত হয়েছে। সংবিধান এমনকি সংশোধিত হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। আমি মোটেই এক্সাজারেট করে কিছু বলছি না, আমি একটা উদাহরণ দেই। পঞ্চদশ সংশোধনী করার জন্য জাতীয় সংসদের একটা কমিটি করা হয়েছিল, তাতে আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলের সদস্যরা ওইখানে বিরোধী দলের পক্ষ থেকে ছিল না। সেই কমিটি, যাতে সুরঞ্জিত সেনগুপ্ত সদস্য ছিলেন, 25-26টা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। এর কিছু কিছু শর্ত আরোপ করা হবে, যেমন 90 দিনের বেশি এটা থাকতে পারবে না। কেন 2007-8 সালে এটা 2 বছর থেকেছে, এটা বেঁধে দিতে হবে এবং বিদেশে কোনো চুক্তি করতে পারবে না। একটা বৈঠকে সেটা পরিবর্তিত হয়েছে, একটা বৈঠকে। সেই বৈঠকটা হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে বাংলাদেশে পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছে। এটা আপনাকে আমি বলে দিতে পারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এক ব্যক্তির ইচ্ছায়। সংবিধান সংশোধনের এই ব্যবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে আপনি কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারবেন না। সে কারণেই বলা হয়েছে 2/3 অতিরিক্ত হিসেবে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। দেখা গেছে বাংলাদেশে 42-43% বেশি কেউ ভোট পান না, কোনো দল পান না। তার মানে যদি 100 জনের একটা উচ্চকক্ষ তৈরি করা হয়, সেখানে 42, 43, 44, 45 জন হতে পারে, কিন্তু এক দল ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারবে না। তাকে অন্তত পক্ষে 5 জন, 6 জন, 4 জন, 3 জন হলো লাগবে, 51 জন লাগবে তার। এই 3 জনকে গিয়ে তার বোঝাতে হবে যে ভাই এই জিনিসটা আমরা করতেছি দেশের জন্য। কারণ বাংলাদেশে এরকম সংবিধান সংশোধনী হয়েছে যেখানে একজন মাত্র ব্যক্তি সুবিধা পেয়েছেন। একদিকে একজনের ইচ্ছায় সংবিধান সংশোধিত হয়েছে, আরেকদিকে আরেক সংশোধনী হয়েছে একজনকে সুবিধা দেওয়ার জন্য। এই ব্যবস্থা পরিবর্তন না করে আপনি সাংবিধানিকভাবে ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করবেন কিভাবে? সেই জন্যই উচ্চকক্ষের কথা বলা হয়েছে। সংবিধান সংশোধনী ছেলে খেলায় পরিণত যাতে আর না থাকে সেটা বন্ধ করা দরকার। দ্বিতীয় যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হন সংখ্যাগরিষ্ঠতায় নিম্ন কক্ষে,
সেটাই স্বাভাবিক আপাত দৃষ্টে। আমরা বলেছি নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষেও আলাদা করে রাষ্ট্রপতিকে নির্বাচিত হওয়ার জন্য যে ভোট, সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তাতে কি হবে? তাতে আমরা অতীতে যে ধরনের রাষ্ট্রপতি মনোনয়ন দেখেছি, কে কাকে সালাম করেন অথবা করেন না তার ভিত্তিতে, সেইটা বন্ধ করা যাবে। অন্তত পক্ষে সজ্জন ব্যক্তি, সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম আমরা রাষ্ট্রপতি হিসেবে পাব। তৃতীয় আরেকটা কারণে উচ্চকক্ষের কথা বলা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনি যদি সবগুলো অবাধ নির্বাচন দেখেন, কোন দল একদিকে যেমন 42-43% পায় না, তেমন অসংখ্য দল আছে যারা 5%, 6%, 7% ভোট পান। তো এই যে 5%, 6%, 7% লোক রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা কেন থাকবে না? সে কারণেই বলা হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতে উচ্চ কক্ষে তাদের প্রতিনিধিত্ব থাকবে। অর্থাৎ 100 জনের এই আসনে 5% পেয়ে 5টি আসন তাদের পাওয়ার সুযোগ থাকবে। তাতে করে কি হবে? আপনি বহু মত এবং বহু পথ একত্রে আসবে, আলাপ আলোচনা করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা থাকবে। গণতন্ত্রের জন্য সেটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সেটা সাহায্য করবে। এই কারণেই উচ্চকক্ষ গঠনের ব্যাপারে কোনো রকম দ্বিমত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। কিভাবে হবে সেটা নিয়ে খানিকটা মতভিন্নতা সত্ত্বেও জুলাই জাতীয় সনদে এটা উল্লেখিত আছে যে সকলের প্রতিনিধিত্বশীল একটা উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার দরকার। আমরা নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল, একজন ন্যায়পালের প্রস্তুত করেছেন, সেজন্য ন্যায়পাল, এই সমস্ত নিয়োগে একই সঙ্গে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সকলকে অন্তর্ভুক্ত করে পার্লামেন্টের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর প্রস্তাব করেছি, যেটা রাজনৈতিক দল অধিকাংশ একমত আছেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সঙ্গে আপনারা কম বেশি হয় ভোটার হিসেবে অথবা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যুক্ত। যারা জনসমাজের প্রতিনিধি তারা দেখেছেন কি ঘটেছে। মূল সমস্যাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তৈরি করার কোনো স্থায়ী ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নেই। সেই কারণে প্রস্তাব করা হয়েছে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি করে তার মাধ্যমে যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেয়া হয়। এইগুলি হচ্ছে আসলে জুলাই সনদের বিষয়। জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সচিবালয় প্রতিষ্ঠাও করা হয়েছে। আপনারা বলতে পারেন যে তাহলে গণভোটের প্রয়োজনটা কি? গণভোটের প্রয়োজন এই কারণে যে এটা এখন যেহেতু অধ্যাদেশ হিসেবে এটা করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পর তা যদি 30 দিনের মধ্যে উপস্থাপিত না হয়, তাহলে এই যে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের যে সেক্রেটারিয়েট তৈরি করা হয়েছে, এইটা কিন্তু বাস্তবে আর থাকবে না। এটা স্থায়ী রূপ দিতে হলে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এর আর কোনো বিকল্প নেই। কেউ কেউ প্রশ্ন তোলেন যে গণভোটে যদি এটা হ্যাঁ হয়, রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য থাকবেন কিনা। নৈতিক বিবেচনায় যদি বলেন 9 মাসের বেশি সময় ধরে সকলের সামনে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলগুলো যে চুক্তিতে সই করেছেন এবং অঙ্গীকার করেছেন, সেটার থেকে তারা চাইলেই সরে আসতে পারবেন। আপনাদের হাতে যে জুলাই সনদের কপি দেয়া হয়েছে সেটা কালো কালিতে ছাপা, কিন্তু হাতে নেবার সময় মনে করে দেখবেন এর প্রতিটি অক্ষর
রক্ত দিয়ে লেখা হয়েছে জুলাই অভ্যুত্থানের সৈনিকদের। কালো কালিতে ছাপা হলেও রক্তে অক্ষরে লেখা জুলাই সনদের সঙ্গে রাজনৈতিক দলগুলো যারা নিজেরা আলাপ আলোচনা করে ঐকমত্যে পৌঁছেছেন, অঙ্গীকার করেছেন, তারা চাইলেই সেটার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারবেন বিজয়ী হওয়ার পর। দ্বিতীয় বিষয় হচ্ছে আইনি বিষয়। যে কোনো অ্যাসেম্বলি, যে কোনো পার্লামেন্ট যে কোনো কিছু অ্যামেন্ড করতে পারে, তার অ্যামেন্ডিং পাওয়ার আছে, কিন্তু আরেকটা পাওয়ার তাকে দেয়া যায়, সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা জনগণের পাওয়ার। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 7 অনুচ্ছেদে আছে সমস্ত কিছুর উপর জনগণের ইচ্ছা। জনগণের সেই ইচ্ছা 24শে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত হয়েছে। এই গণভোটের মধ্য দিয়ে যদি তা সম্মতি লাভ করে, তাহলে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার এক্সারসাইজ করার ক্যাপাসিটি আগামী পার্লামেন্টের হবে। যে কারণে আমরা বলেছি এটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ। 180 দিনের জন্য এটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। ওই 180 দিনের মধ্যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে তারা প্রয়োজনীয় সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন, পুনর্লিখন যা যা প্রয়োজন হবে তারা করবে। তারা অঙ্গীকার করেছেন, স্বাক্ষর করেছেন। ফলে অনেকেই আরেকটা প্রশ্ন করেন, আমি এই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এই কারণে যে কিছু কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে এসছে এবং বাইরেও কিছু কিছু কথা শুনতে পাই। বলে যে 4টা প্রশ্নের একটা উত্তর চাওয়া হয়েছে কেন? 4টা প্রশ্নের একটা উত্তর চাওয়া হয় নাই, ভুল বুঝলেন। 4টা বিষয়ের ব্যাপারে আপনাকে জানিয়ে বলা হচ্ছে এইসব পরিবর্তনের ব্যাপারে আপনি একমত হচ্ছেন কি হচ্ছেন না। 4টা বিষয়ের 4টা প্রশ্ন ডিফারেন্ট। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। এখন বলে যে তাহলে তো আরো বিপদ তৈরি করলেন, অনেকগুলো বিষয়ের জন্য একটা প্রশ্ন করছেন। তাদের আমার মাঝে মধ্যে প্রশ্ন করতে ইচ্ছা হয় এবং আমি নিশ্চিত তারা জানেন বাংলাদেশে অতীতে যখন গণভোট হয়েছে তারা কি বিস্তৃত হয়েছেন? 18 দফা এবং 19 দফার উপর গণভোট হয়েছিল। এখন 18টা দফার 17টা একমত, একটাতে একমত, আমি কি করব এই প্রশ্ন কেউ করেছিলেন? 19 দফার সময় কেউ কি বলেছিলেন 16টার সঙ্গে একমত, 3টার সঙ্গে একমত না, আমি কি করব? করেন নাই তো, করেন নাই, কারণ ওইটাই স্বাভাবিক। পার্থক্যটা হচ্ছে ওই সময় ওই সমস্ত গণভোটে এর ভিত্তিতে বলা হয়েছিল যে জিয়াউর রহমান সাহেব অথবা HM এরশাদ ক্ষমতায় থেকে এগুলি বাস্তবায়ন করবেন। প্রফেসর ইউনূসের সরকার তা বলছেন না, বলছে এইটা যদি আপনারা অ্যাপ্রুভ করে দেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, যারাই ক্ষমতায় আসুক, ইউনূস সাহেবের দল নেই, যারাই ক্ষমতায় আসবে তারা যেন এগুলি বাস্তবায়ন করে তার নিশ্চয়তা বিধান করা। এখন 4টা বিষয়ের বা ধরুন 48টা বিষয়, এখন যদি 48টা বলি তখন আবার কেউ কেউ বলবেন এত কিছু। আমি অসংখ্য উদাহরণ দিতে পারি। তিউনিসিয়াতে 2022 সালে একটা নির্বাচন হয়েছিল, সেখানে গোটা সংবিধান জনগণের সামনে উপস্থাপন করে বলা হয়েছিল আপনারা একমত হবেন কি হবেন না। 140টা অনুচ্ছেদ ছিল। আপনার কি মনে হয় যে 140টা অনুচ্ছেদের 138টায় একমত, 2টায় দ্বিমত, এই কারণে ভোট দেওয়া নিয়ে কেউ কেউ খুব বিপদে পড়ে গিয়েছিলেন? বড় রকমের সাংবিধানিক যখন সংস্কার হয় তখন এইরকম ভাবেই হয়। তুরস্কে 2017 সালে যে গণভোট হয়েছিল তাতে 18টা বিষয় ছিল, 18টা অনুচ্ছেদ পরিবর্তন করার কথা বলা হয়েছিল, কিন্তু মূল প্রশ্নটা ছিল একটাই, হ্যাঁ অথবা না। এবং এই হ্যাঁ নার মধ্যে তো ওই 18টায় নির্বাহী বিভাগের ক্ষমতা বেড়েছে, বিচার বিভাগের ক্ষমতা কমেছে, আইনসভার ক্ষমতা কমেছে, সব মিলে একটা প্যাকেজ।
তুরস্কের সেই গণভোটের মূল বিষয় ছিল নির্বাহী বিভাগকে আপনি কি অনেক ক্ষমতা দিতে চান, দিলে এই ঘটবে। জনগণ হ্যাঁ বলেছে, বাস্তবায়িত হয়েছে। খুব টাইট কম্পিটিশন হয়েছে, 51-49। কিংবা ধরুন কেনিয়াতে 2010 সালে একটা সংবিধান অনুমোদনের জন্য জনগণের সামনে দেওয়া হয়েছিল, 260টা অনুচ্ছেদ ছিল। কারণ সবগুলো মিলিয়ে একটা 1991 সালে বাংলাদেশে আমরা যে গণভোট করেছিলাম, যার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি ব্যবস্থার থেকে সংসদীয় ব্যবস্থায় এসেছিলাম, তাতে কি কেবল একটা মাত্র অনুচ্ছেদের পরিবর্তন ঘটেছিল? তা তো ঘটে নাই, কিন্তু আমরা কেবল সিম্পল উত্তরটা দিয়েছিলাম। সেই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় টেলিভিশনে বক্তৃতা দিয়ে সবাইকে অনুরোধ করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন যেন তারা ইতিবাচক ভোট দিয়ে এই সংস্কার অর্থাৎ ওই সংশোধনী বিজয়ী করে, হ্যাঁ ভোট বিজয়ী করে। এবং সেটা বিজয়ী হয়েছিল। কেউ কেউ বলছেন যে থ্রেশহোল্ড আছে কিনা, কত পার্সেন্ট পেলে আমরা বুঝবো। 1991 সালে 35% মাত্র ভোট পড়েছিল। যে কোনো রকম ভোটে যেটা হয় এক্ষেত্রেও সেটা হবে। আমরা আশা করছি অনেক লোক ভোট দেবেন। আপনারা যদি বলেন, বোঝান লোকজনকে যে এই পরিবর্তনগুলো তারা চান কি চান না, আমি নিশ্চিত তারা চান। আপনারা সেটা বোঝাতে উৎসাহী হচ্ছেন কিনা, আগ্রহী হচ্ছেন কিনা, চেষ্টা করছেন কিনা। কারণ রাষ্ট্র বদলের এই সুযোগ, এই সংস্কারের এই সুযোগ গত 54 বছরে আসে নাই। বাংলাদেশের কখনোই সংবিধান নিয়ে, আইনসভার বিষয় নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে এত ব্যাপক আকারে রাজনৈতিক দলগুলো এবং জনগণের অংশগ্রহণের আলাপ আলোচনার মধ্য দিয়ে কোনো সংস্কার প্রচেষ্টা নেওয়া হয় নাই অতীতে। ফলে জনগণের অংশগ্রহণের আরেকটি মাত্রা হচ্ছে গণভোট। অনেকে আমাদেরকে বলেন যে আসলে গণভোটের বিষয়টা সাধারণ জনগণের কাছে একটু অস্পষ্ট। সেটাই স্বাভাবিক। 37 বছরের কম বয়স্ক ভোটারের সংখ্যা হচ্ছে মোট ভোটারের প্রায় 5 কোটি। 13 কোটি ভোটারের 5 কোটির বয়স 37 বছরের নিচে। তারা গত 15-16 বছরে ভোট দেয় নাই, গণভোট তো অনেক দূরের কথা। ফলে তাদের উৎসাহিত করতে হবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটার ব্যাপারে অনাস্থা তৈরি হয়েছে গত তিনটি তথাকথিত নির্বাচনের জন্য, নির্বাচনী প্রহসনের জন্য। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, যারা প্রথমবারে ভোট দিতে চাচ্ছেন, ভোট দেওয়ার জন্য এলিজিবল হয়েছে, তাদের উৎসাহিত করুন। এই দায়িত্ব আপনাদের। কি কারণে? বর্তমান সংবিধানের যে অনুচ্ছেদের কথা আমি উল্লেখ করলাম, 21 অনুচ্ছেদ, সেখানে বলা আছে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এই দায়িত্বটা আপনি স্বেচ্ছায় বেছে নিয়েছেন। নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আছে। 2026 সালে আপনার আমার উপর অতিরিক্ত দায়িত্ব আছে। এই দায়িত্ব পালন আমাদের করতে হবে। সেই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি। আমাদেরকে বলা হয় যে দেখুন, বাংলাদেশের নির্বাচনে মানুষ তো মার্কা দেখে ভোট দেয়। আমি তাদের সাথে 110 ভাগ একমত। আমি পছন্দ করি না করি যে মার্কা দেখে দেয়, মানুষ দেখে দেয় না, সেটা অন্য বিষয়। কিন্তু বাস্তবতা তো তাই, মানুষ মার্কা দেখে ভোট দেয়। ঠিক আছে, তাহলে গণভোটের মার্কা কি হবে? আমরা বলছি গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা। আপনারা জনগণকে বলুন যে দুটো ব্যালট দেয়া হবে। একটা সাদা ব্যালটে নাগরিকরা তাদের পছন্দের লোককে নির্ধারণ করবেন আগামী 5 বছর সংসদে কে যাবেন তার প্রতিনিধিত্ব করতে। সেখানে দল দেখে বিভিন্ন বিবেচনায় তারা ভোট দেবেন, আপনারাও দেবেন।
আপনারাও দেবেন। যারা প্রজাতন্ত্রের কর্মচারী তারা রাজনৈতিক মত প্রকাশ করতে পারেন না, কিন্তু আপনারা তো ভোট দেবেন, অবশ্যই দেবেন, এবং আপনাদের নিঃসন্দেহে পছন্দ থাকবে। সেই একইভাবে গোলাপি ব্যালটে টিক চিহ্নে ভোট দেবেন, কেননা রাষ্ট্র বদলের সংস্কারের এই সুযোগ জনগণের সামনে আর আগে আসে নাই, ভবিষ্যতে কখন আসবে সেটা আমরা জানি না। আশা করি আমরা এইবার এমনভাবে সংস্কারের প্রক্রিয়াগুলোকে অগ্রসর করতে পারবো, আমাদের রাজনৈতিক দলগুলো যারা অঙ্গীকারাবদ্ধ তারা এগুলো করবেন, যে ভবিষ্যতে আমাদের অনেক অনেক দেরিতেই হয়তো আরেকবার সংস্কারের দিকে যেতে হবে, কিন্তু সংস্কার প্রক্রিয়া নিজেও চলমান, এগুলি করেই থেমে যাওয়া যাবে আমরা তা বলছি না, কিন্তু এটা শুরুটা যদি আমরা করতে না পারি তাহলে শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, অগ্রসর হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এইখানেই হচ্ছে আপনাদের ভূমিকা। আপনারা যদি সকলে মিলে জনগণকে এটা বোঝাতে পারেন, যেটা আমি বিশ্বাস করি আপনারা চাইলে পারবেন, আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন, আমি যে সমস্ত প্রশ্ন দেখেছি সেগুলোর থেকে আমি যতদূর সম্ভব সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার বক্তব্যে। মূল কথা একটাই, 54 বছরে এই প্রথম একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার সূচনা করার সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগে সকলকে অংশীদার করার জন্য নাগরিক হিসেবে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারী হিসেবে আমাদের যারা জনসমাজের প্রতিনিধি তাদের এবং আমাদের সকলের একটা দায়িত্ব আছে। আসুন আমরা সকলে মিলে সেই দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। আবারও স্মরণ করিয়ে দিই, অনেক মৃত্যু, অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক মায়ের বুক খালি করে বোনের কান্নার অশ্রু জলের মধ্য দিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যেন এই পরিস্থিতি বদলে দিতে পারি। সে দায়িত্ব আমার, আপনার। মানুষকে বোঝান যে দেশের চাবি এখন তাদের হাতে, দরজা তারা খুলবেন কিনা, অপার সম্ভাবনাময় এক বাংলাদেশ তারা তৈরি করবেন কিনা, সেই পছন্দ তাদের সামনে। আপনারা আমরা আসুন সকলে মিলে সেই যাত্রায় শরিক হই। সবাইকে ধন্যবাদ।